আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটি এইচএসসি আইসিটির 4 নম্বর অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 13 নম্বর লেকচার নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যেই 13 নম্বর লেকচার, সেই 13 নম্বর লেকচারের শুরুতেই আমি তোমাদের একটা খুবই চমৎকার ইনফরমেশন শেয়ার করব। এর আগে আমি তোমাদের সাথে একটা বিষয় আলোচনা করি। আজকের এই ক্লাসে আমাদের তেজস্ক্রিয় ব্যাচের 2টা নতুন স্টুডেন্ট ক্লাস করতেছে তোমাদের সাথে। একজন হচ্ছে তানিম সায়েন্স থেকে এইচএসসি 28 ব্যাচ তেজস্ক্রিয় ব্যাচ, এবং রিগান আর্টস গ্রুপ থেকে এইচএসসি 28 তেজস্ক্রিয় ব্যাচ। তো ওরা আজকের ক্লাসে তোমাদের সাথে জয়েন করছে, তোমাদের সাথেই ক্লাসগুলো উপভোগ করার জন্য। এটা হচ্ছে একটা স্পেশাল কথা। তো আরেকটা চমৎকার কথা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা যারা বর্তমানে আছো, যেই গ্রুপে আছো, সায়েন্স, কমার্স, আর্টস, সবার কাছেই আমার একটা রিকোয়েস্ট থাকবে, বিনীত রিকোয়েস্ট। সেটা হচ্ছে মহান আল্লাহর নামে আমরা এখন এসএসসি ব্যাচের সাথে, যেমন তোমাদের এইচএসসি ব্যাচও পড়ানো শুরু করেছে, এখন আমরা আমাদের কোয়ান্টাম প্ল্যাটফর্মে এখন থেকে অনার্সের লেখাপড়ার ব্যাচও শুরু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি আবার রিপিট করতেছি, এসএসসি এবং এইচএসসির পাশাপাশি এখন থেকে এই কোয়ান্টাম প্ল্যাটফর্মে অনার্সের ক্লাসের ব্যবস্থা চালু হচ্ছে ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে আমার আজকের ক্লাসের একটা স্পেশাল কথা। তো সবাই কি কথাটা বুঝতে পারতেছো? আমাকে একটু জানায়ও যে এসএসসি এবং এইচএসসির পাশাপাশি আমরা অনার্সের ক্লাসের ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। তো আমাকে একটু জানায়ও যে এই কথাটা বুঝতে পারছো কিনা। মেইন পয়েন্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা কি বুঝতে পারছো না কথা? ওকে, এখন তোমাদের একটা ছোট্ট দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে, তোমরা যেহেতু জানতে পারছো যে আমাদের এই প্ল্যাটফর্মে অনার্সের যে কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, তো তোমরা সিনিয়র ভাই আপুদেরকে ইনফর্ম করবা যে ইমরান স্যার এতদিন তো পড়াইতো এসএসসি এবং এইচএসসি, এখন থেকে ইমরান স্যার আমাদের অনার্স লেভেলের স্টুডেন্টদেরকেও পড়ানোর জন্য প্ল্যান পরিকল্পনা শুরু করেছে। তো এটা তো শুধু মুখে বললে হবে না, আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি। আজকে আমাদের হচ্ছে 23শে জুলাই 2026। তো অনার্সের ব্যাচের ক্লাসগুলো নেওয়ার জন্য এই বছরে নতুন যেই শিক্ষাবর্ষ এইচএসসি 2026 শিক্ষাবর্ষ, এই বছর যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো ওদেরকে পড়ানোর জন্য আমি ফুল এক সেট বই নীলক্ষেত থেকে কিনে নিয়ে এসেছি, নতুন বই। আমি তোমাদের বইগুলো একটু দেখাচ্ছি, হ্যাঁ, ক্লাসের শুরুতে আমি একটু দেখাই দিই, তোমরা তাহলে প্রমাণ পেয়ে যাবে যে আসলে আমি কথাগুলো সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। তো এই হচ্ছে আমার একটা বই, এটা হচ্ছে অনার্সের একটা বই, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা এই বইটা। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা বই, বলবিদ্যার বই, মেকানিক্স। লেখকের নাম হচ্ছে সিরাজুল ইসলাম খান। আর এটা হচ্ছে আমাদের এই বছরের নতুন বই। আচ্ছা, আমার স্ক্রিনটা চলে যাচ্ছে ওই নেট প্রবলেমের জন্য, একটু ওয়েট করো, আমি আবার কন্টিনিউ করতেছি। নেট প্রবলেমের জন্য চলে গিয়েছে, আবার আমি আসতেছি। দুঃখিত, আমার নেট হঠাৎ করে চলে যাওয়াতে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, এখন আমি এমবি দিয়ে আছি। এই হচ্ছে একটা বই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কবির পাবলিকেশন, যারা ফিজিক্স আর কি ডিপার্টমেন্টে ভর্তি আছে তাদের জন্য। এই হচ্ছে বই, একটু আর কি দেখাচ্ছে, ভিতরে এগুলো আছে অনেক কিছু। এগুলো তোমাদের দুটো এখন বড় ক্লাসে এই বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় যে বই, এটার একটা বই আমি দেখাচ্ছি জাস্ট, পদার্থের তরঙ্গ, ধর্ম ও স্পন্দন। এটাও সেম কবির পাবলিকেশন। বইগুলো অনেক মানে উন্নত এবং অনেকটা সাজানো গোছানো। যারা আর কি তোমাদের সিনিয়র ভাইয়াপুরা আছে, তোমরা সবাইকে বলবা যে এই পাবলিকেশনের বইটা কিনতে, কবি পাবলিকেশন অনেক ভালো বই। দুইটা গেল। এরপর হচ্ছে এই আরেকটা বই, তাপগতিবিদ্যা ও বিকিরণ। আশা করি দেখতে পাচ্ছ, এই বইটাও আমাদের কবির পাবলিকেশন থেকে প্রকাশ করা, এই যে। তো এই বইটা আমাদের সায়েন্সেরই বই, ফিজিক্স ডিপার্টমেন্টের।
এটা হচ্ছে 3টা বই, পদার্থের 3টা বই। এবং আমাদের কেমিস্ট্রি একটা বই আছে, সেই বইটা হচ্ছে এটা কেমিস্ট্রি 1, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইটা কেমিস্ট্রি 1, এটা অনার্সের বই, ফার্স্ট ইয়ার যারা আছে ফার্স্ট ইয়ারের বইটা। ওকে, এটা অনার্সের বই। আর এরপরে যে বইগুলো আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমি একটু ওয়াইফাই ইউজ করে দেন দেখাচ্ছি, ওয়েট করো। ম্যাথমেটিক্সে 2টা চমৎকার বই আছে। এই চমৎকার বই 2টা মোটামুটি অনেকেরই পড়তে হয়, অনার্সের ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য। আমি একটু ওয়াইফাইটা অন করছি, আমি ওয়াইফাই দিয়ে এখন কানেকশন দিচ্ছি। আসলে একটু আমার ওই যে প্রবলেমের জন্য একটু ডিসকানেকশন হয়ে গিয়েছি। দেখো, তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও তো, আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাও প্লিজ। একটু রেসপন্স করলে বুঝতে পারতাম যে ঠিক আছে কি সব কিছু, আমার কথাগুলো ক্লিয়ার শুনতেছো, দেখতেছো? আমাকে একটু বললো। আমি একটু ওয়াইফাই দিয়ে আছি বর্তমানে, আমি দেখতে পাচ্ছি আমার নেট একটু আপ ডাউন করতেছে বেশি। ওয়ালাইকুম সালাম, রত্না জয়েন করছো। হ্যাঁ, আমার নেট একটু বেশি আপ ডাউন করতেছে বিধায় একটু বললাম যে তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, একটু আমাকে জানাও প্লিজ। কথাগুলো ক্লিয়ার শুনতেছো, দেখতেছো? একটু আমাকে বইলো। যারা নতুন আছো তোমরা একটু আমার সাথে যোগাযোগ করো, বইলো। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, হোসনে আরা, ওকে, আমাদের তেজস্ক্রিয় ব্যাচে আরেকজন জয়েন করছে, হোসনে আরা। থ্যাংক ইউ সো মাচ হোসনে আরা জয়েন করার জন্য। এরপরে তানিম আর রিগান্ত আছে। কিছু মনে করো না, আজকে একটু একটু আমাদের বলতে গেলে আমাদের একটু মানে হচ্ছে টাইম বেশি লাগতেছে, কারণ হচ্ছে আজকে আমাদের এই ক্লাসে 3জন জয়েন করছে। একজন হচ্ছে হোসনে আরা, আমি একটু নামটা লিখি, হোসনে আরা। আচ্ছা, এরপর হচ্ছে তেজস্ক্রিয় ব্যাচ, নাম লিখে দিচ্ছি, একটু ওয়েট করো, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এবং আমি লাস্ট অফ অল যে 2টা বই তোমাদের দেখাচ্ছি, এই 2টা বই। আচ্ছা, আসলে দুঃখিত হোসনে আরা, কিছু মনে করেন না, আমি স্পেলিংটা ঠিক হয় নাই, সরি ফর মিস্টেক। হ্যাঁ, তারিশা আসছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো বলি এই একটা বিষয়, আমি তোমাদের একটা বই দেখাচ্ছি, ক্যালকুলাস 1। এই ক্যালকুলাস 1 হচ্ছে আমাদের অনার্সের বই, তিতাস পাবলিকেশন। এটা সায়েন্সের জন্য ক্যালকুলাস 1, তিতাস পাবলিকেশন। এই বইটা কিনতে বলবা, হ্যাঁ, যারা তোমাদের আর কি আছে অনার্সে, যারা ভর্তি হবে ফার্স্ট ইয়ার তাদের জন্য ক্যালকুলাস 1। আমি এটাকে নিয়ে আসছি আজকে, অনার্সের ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ, এই জন্য নতুন বই ক্যালকুলাস 1 একটা বই, চমৎকার বই। আরেকটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স, যেখানে অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর হচ্ছে কি জ্যামিতি, এগুলো ব্যবহার করা। এটাও তিতাস পাবলিকেশনে। যারা অনার্সে ভর্তি হবে ওদেরকে বলবা ম্যাথমেটিক্সের তিতাসের বই কিনতে, এটা খুবই চমৎকার বই। তো এখন এই বইগুলো দেখানোর একটাই কারণ হচ্ছে, যেহেতু আমাদের এখন এই প্ল্যাটফর্মে অনার্সের ক্লাস চালু হচ্ছে ইনশাল্লাহ, এই জন্য তোমাদেরকে দেখাইলাম। আল্লাহর নামে আমরা শুরু করব অনার্সের ক্লাসগুলো। তুমি জাস্ট তোমার বড়দেরকে, সিনিয়র আপু বা ভাইয়া সবাইকে বলবা যে ইমরান স্যার এখানে অনার্সের ক্লাস শুরু হচ্ছে, তোমরা একটু ক্লাস করে দেখতে পারো, ভালো লাগলে পড়ে দেখতে পারো, আর যেখানে ভালো লাগবে সেখানে পড়বা আর কি ইনশাল্লাহ। এই হচ্ছে আমার আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট একটা, যেহেতু আল্লাহর নামে শুরু করতেছি অনার্সের ব্যাচ। সত্যি কথা বলতে আমি কিন্তু 2021 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি। ঠিক 9 দিয়ে শুরু করছিলাম, ক্লাস 9, আস্তে আস্তে ক্লাস 10, তারপর এসএসসি ব্যাচ, তারপর ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার, এবং হচ্ছে তারপরে তোমাদের বর্তমানে এই পর্যন্ত আমি এইচএসসি পর্যন্ত পড়ানোর প্ল্যান করছি বা এইচএসসি পর্যন্ত পড়াচ্ছি। আর এখন থেকে আল্লাহর নাম নিয়ে আরেকটা নতুন পথযাত্রা শুরু হচ্ছে, অনার্স লেভেলের স্পেশাল ক্লাস, অনার্সের লেখাপড়া। তো এই জন্য আর কি তোমাদেরকে বইগুলো দেখাইলাম, যেহেতু বইগুলোকে নিয়ে এনেছি আজকেই। তো একটু কষ্ট করে সকল সিনিয়র আপু বা ভাইয়া যেই অনার্সেই বসে পড়ুক, তোমরা জাস্ট ইনভাইট করবা, জাস্ট বলবা, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি তাদের সাথে শেয়ার করবা। আমার এতটুকু রিকোয়েস্ট রইল। তো তোমরা কি এতটুকু করতে পারবা? একটু আমাকে জানাইও, জাস্ট এতটুকু ইনফরমেশন শেয়ার করবা। যারা যারা অনার্সে আছে ওরা চাইলে আমার এখানে ক্লাসগুলো করে দেখতে পারবে। সবাইকে আমার কথা বুঝছো? মূল মেসেজ এটাই আমার, জাস্ট এটা হচ্ছে তোমাদের জন্য মূল মেসেজ। আমরা এখন ক্লাস শুরু করব। আমার কথা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও প্লিজ। সবাইকে বুঝতে পেরেছো? এতটুকু কষ্ট আমার জন্য একটু কইরো তোমরা, হ্যাঁ, আশা করি পারবা। বেশি কিছু জাস্ট বলবা যে অনার্সে ক্লাস শুরু হচ্ছে, ইমরান স্যার এখানে, তোমরা একটু ক্লাস করে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় দিয়েছেন, খুশি হলাম। তা চলেন আমরা শুরু করি।
আজকে আমাদের যে 13 নম্বর ক্লাস, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আজকে আমাদের যে 13 নম্বর ক্লাস, এই 13 নম্বর ক্লাসে আমরা সূত্রগুলো পড়বো। আমরা কিন্তু গত ক্লাসে 2টা সূত্র পড়ছিলাম, আজকে আমরা 3 থেকে শুরু করব এবং প্র্যাকটিসও করব। খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ক্লাস, প্র্যাকটিসও করব, মনোযোগ দিয়ে দেখবা। আর যা নতুন আছো, এই যে তানিম, রিগান, হচ্ছে গিয়ে হোসনেয়ারা, তোমরা নতুন, কোনো সমস্যা নাই, জাস্ট তোমরা একটু দেখো আজকে আমরা কীভাবে ক্লাস করাচ্ছি, একটু দেখো, আস্তে আস্তে সব বুঝতে পারবা। ওকে, শুরু করলাম। 3 নাম্বার সূত্রটা কি ছিল, সবাই একটু মনোযোগ দিবেন। আমাদের 3 নাম্বার সূত্র হচ্ছে উদ্দীপকে যদি আমরা যখন প্রশ্ন সলভ করব, আমরা উদ্দীপকটা অবশ্যই ভালো করে পড়ে নিব, তাই না? তো উদ্দীপক সলভ করার পর যদি আমরা দেখি উদ্দীপকে এই 2টা কাঠামোর কথা বলা হয়েছে, একটা হচ্ছে ট্রি কাঠামো, আর একটা হচ্ছে কি একটা হচ্ছে হাইব্রিড কাঠামো। এই 2টা কাঠামো আমি একটু জুমটা ঠিক করলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবা। একটু জুমটা ঠিক করে নি, একটু ওয়েট করো। আসলে জুমটা ঠিক না করা পর্যন্ত আসলে দেখাও কষ্টকর, বোঝানো কষ্টকর। জাস্ট একটু ওয়েট, আমি জুমটা ঠিক করেই তোমাদের আমি বলতেছি। বেশি করলে বেশি জুম হয়, আবার কম করলে হয় না, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এতটুকু হয়েছে, এতটুকুর মধ্যে পড়াই। তো দেখো, দেখা যাচ্ছে, আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ যে উদ্দীপকে যদি ট্রি কাঠামো এবং হাইব্রিড কাঠামো নামে 2টা কাঠামো থাকে, তাহলে সবচেয়ে বেশি সুবিধাজনক কোনটা ব্যবহার করা? হাইব্রিড কাঠামো ব্যবহার করা। সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে হাইব্রিড কাঠামো ব্যবহার করা, এটা সূত্র। আমি তোমাদের বলি, আমরা যখন ম্যাথ করি না, a+b হোল স্কয়ার সূত্র জানতে হয়, a-b হোল স্কয়ার সূত্র জানতে হয়, ঠিক তেমনই আমরা যদি এই ওয়েব ডিজাইন পরিচিতির সৃজনশীলগুলো সলভ করতে চাই, তাহলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। মুখস্থ করবা যে ট্রি কাঠামো আর হাইব্রিড কাঠামো থাকলে হাইব্রিড কাঠামো ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক। আর আমাদের আজকের ক্লাসে যেহেতু 3 জন নতুন অতিথি জয়েন করছো, তোমরা তো হচ্ছে 23 প্রো ব্যাচের 28 স্টুডেন্ট, তো তোমাদের জন্য একটু আমি রিপিট করতেছি। সেটা হচ্ছে গিয়ে তানিম আর রিগান আর হচ্ছে কি হোসনেয়ারা, আমাদের মূলত 4 রকম কাঠামো পড়তে হয়। প্রথমটাকে বলা হয় ট্রি কাঠামো, এই যে দেওয়া আছে এখানে 4 রকম কাঠামো। ট্রি কাঠামো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, 3 নাম্বার হচ্ছে লিনিয়ার কাঠামো, আর 4 নাম্বার হচ্ছে হাইব্রিড কাঠামো। এই 4 রকম কাঠামো নিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করতে হয়। এই 3 জনকে বললাম, আমাদের নতুন অতিথি যে 3 জন, তানিম, রিগান আর হচ্ছে গিয়ে হোসনেয়ারা, তোমরা কি এই কথাগুলো বুঝছো? জাস্ট এই চারটা কাঠামো আমাদের পড়তে হয়। ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, আর লিনিয়ার কাঠামো, আর হচ্ছে কি হাইব্রিড কাঠামো, আর এগুলো হচ্ছে সূত্র। ওকে, থ্যাংক ইউ তানিম, রেসপন্স করছো। রিগানও রেসপন্স করবা, হোসনেরা করবা। রিগান, এই কাঠামোগুলো কি? আচ্ছা, এই কাঠামোগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে লাগে। এই কাঠামোগুলো হচ্ছে কি ওয়েবসাইট তৈরি করতে লাগে। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি না, সাপোজ দারাজ থেকে একদম একটা অর্ডার করবা, ফুড পান্ডা থেকে একটা খাবার অর্ডার করবা, তো এই যে অর্ডার করতে গিয়ে দেখো কত সুন্দর ডিজাইন করা, এই খাবার ওই খাবার, এই ড্রেস, এই স্ট্রাকচার ওই স্ট্রাকচার, মানে যত রকম আইটেম তুমি একটা ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাও, এগুলো কেমনে তৈরি হয়? এইগুলোর মাধ্যমে তৈরি হয়, এই কাঠামোর মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, এবার তার মানে কিছু বলবা? এই কাঠামোর মাধ্যমে ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। হ্যাঁ, আস্তে আস্তে বুঝবা যে ওয়েবসাইটের কাঠামোতে কী কাজ করা হয়। এগুলো আসলে কাজ না দেখলে আমরা আসলে বুঝতে পারি না। তো এগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে, ওয়েবসাইট সাজাতে এই কাজগুলো করতে হয়। ওকে, তো তানিম প্রশ্ন করছিলা, থ্যাংক ইউ সো মাচ। আজকে মাশাআল্লাহ 17 জন ক্লাস করতেছো, অনেক খুশি হলাম। সরি, তানিম না, রিগান প্রশ্ন করছিলা। রিগান প্রশ্ন উত্তর মেবি পেয়েছো, হ্যাঁ, আমাকে জানাবা যদি বুঝতে না পারো। ওকে, তো এখন কথা হচ্ছে স্যার, এই যে আমরা পড়লাম 3 নং যে সূত্রটা, ট্রি কাঠামো, হাইব্রিড কাঠামো থাকলে আমাদের সুবিধাজনক হবে হাইব্রিড কাঠামো। তো এরকম কোনো সিকিউ প্রশ্ন কি আমাদের আসে? থ্যাংক ইউ রিগান, বুঝছো। আসলে এরকম সিকিউ প্রশ্ন আমি এখনো পাইনি, বর্তমানে এরকম কোনো সিকিউ প্রশ্ন আমি এখনো পাইনি। আজকে আমাদের কি আফিফা জয়েন করছে? আফিফা আসে নাই, বিথিও আসে নাই, ওরা কিন্তু আজকে আসে নাই। যাই হোক, আচ্ছা, আজকে নতুন জয়েন করছো শাওমি 2411। তোমার নাম তো আমি জানি না, তোমার নামটা একটু চ্যাট বক্সে লিখে দিও, বাকিদের মতো রেসপন্স করে বা ভয়েসে কথা বললে হাতের বামে আনমিউটে চাপ দিলে তোমার কথা শুনতে পাবো। শাওমি 2411-756G একটা ফোন থেকে জয়েন করছো। ওকে, তো এটা থেকে আসলে বোর্ড পরীক্ষা এখনো প্রশ্ন আমি পাইনি দেখে আমি তোমাদের প্র্যাকটিস করাতে পারতেছি না, দুঃখজনক। এখন আমি চলে যাই 4 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্রটার দিকে ভালো করে খেয়াল রাখবা। এই যে আমরা অনলাইনে কিন্তু পরীক্ষা দিই, তাই না? তোমরা দেখবা যে অনলাইনে বিভিন্ন জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবা, যেগুলোকে বলা হয় কুইজ পরীক্ষা। তুমি যে কোনো প্ল্যাটফর্মে যাও, তুমি পরীক্ষা অংশ নিতে পারবা। যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করো, দেখবা যে সেখানে কুইজ প্রতিযোগিতা নামে একটা অপশন আছে, কুইজ টেস্ট। তোমরা যারা এসএসসি সময় পড়ছিলা বা এইচএসসিতে উঠা যারা দেখতেছো, কুইজ
প্রতিযোগিতার আয়োজন করা হয় অনলাইনে। তো আমার এই প্ল্যাটফর্মে কিন্তু এরকম একটা পরীক্ষার আয়োজন করা আছে, সাপ্তাহিক পরীক্ষা নিয়ে আমি যদিও কুইজ নেই না, পরীক্ষা নেই, সেই যে কুইজ নেওয়া বা পরীক্ষা নেওয়ার জন্য আমার কোন কাঠামো সবচেয়ে বেশি সুবিধাজনক। আমরা তো জানি যে আমাদের কুইজ প্রতিযোগিতার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, তারপর সেইখানে প্রশ্ন দিতে হয়, অপশন দিতে হয়, যারা আছে পরীক্ষা দিব নাম রোল লিখে, কলেজের নাম লিখে পরীক্ষা দেয়। এরকম কুইজ প্রতিযোগিতার পরিচালনার জন্য আমরা যে সকল ওয়েবসাইট তৈরি করি, কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য যে সকল ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে কোন ওয়েবসাইটটা সবচেয়ে বেশি কাজে লাগে বা সবচেয়ে বেশি সুবিধাজনক, মনে রাখবা সেটা হচ্ছে ট্রি কাঠামো সুবিধাজনক। অর্থাৎ যেখানে তুমি কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করো সেই সকল ওয়েবসাইটগুলোই আমাদের ট্রি কাঠামোর মাধ্যমে তৈরি করা হয়। আমাদের ওয়েবসাইট তৈরি করতে 4 রকম কাঠামো লাগে। কয় রকম কাঠামো লাগে? 4 রকম। ট্রি একটা, নেটওয়ার্ক একটা, লিনিয়ার একটা, হাইব্রিড একটা। তো এই যে কুইজ প্রতিযোগিতার জন্য যে ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করি সেগুলো কি দিয়ে তৈরি হয়? ট্রি কাঠামোর সাহায্যে তৈরি হয়। এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। সবাইকে বলতেছি এই 4 নাম্বার সূত্রে যে ব্যাখ্যা দিলাম সবাই কি বুঝতে পেরেছো আমাকে জানাও। ইকরামুল জয়েন করছো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো, প্রশ্ন কি? প্রশ্ন বলো আব্দুল কালাম, প্রশ্ন বলো। 3 নম্বরে যে ট্রি কাঠামো বা হাইব্রিড কাঠামো, কিন্তু দুইটারই থাকবে না যেকোনো একটারই থাকবে? আসলে আব্দুল কায়ুমের প্রশ্ন আমি এখনো বুঝি না, আবার বলতে হবে কষ্ট করে। প্রশ্নটা আবার বলো তো। স্যার 3 নম্বরে লিখছেন ট্রি কাঠামো এবং হাইব্রিড কাঠামো। আমি বলতেছিলাম উদ্ভিদকে দুইটা কাঠামো মিক্সড থাকবে নাকি যেকোনো একটা কাঠামো দিয়ে থাকবে, মানে যে বিশ্লেষণ আমরা যেটা থেকে বুঝতে পারবো যে আপনি ট্রি কাঠামো থেকে আসছে বা হাইব্রিড কাঠামো থেকে আসছে। আচ্ছা, ভালো প্রশ্ন করছো। তুমি বলতেছে যে উদ্দীপকে কি আমাদের দুইটা থাকবে নাকি মিক্স থাকবে? আসলে দুইটাই থাকবে সবসময়, দুইটা। ট্রি কাঠামো দিয়ে একটা চিত্র দেওয়া থাকবে, আবার হাইব্রিড কাঠামো দিয়ে আরেকটা চিত্র দেওয়া থাকবে। বলবে উদ্দীপকের কাঠামোগুলোর মধ্যে কোন কাঠামো ব্যবহার করা সুবিধাজনক, তখন উত্তর বলবা হাইব্রিড। দুইটাই থাকবে, ট্রি কাঠামোর ছবিও থাকবে, হাইব্রিড কাঠামোর ছবিও থাকবে। বা উদ্দীপকে বাংলা কথা দিয়েও আসতে পারে, আমি তোমাদের বাংলা কথা দিয়েও শিখাবো সামনে, বা শিখাচ্ছি, দেখতেছো। কথা কি বুঝতে পারছো আব্দুল কায়ুম? জি স্যার বুঝতে পারছি। ওকে, তো দেখো আমরা এখন লগে প্র্যাকটিস করবো। আমাদের এগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস। ওই যে বললাম কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য কোন কাঠামো সবচেয়ে বেশি সুবিধাজনক? ট্রি কাঠামো। চলো দেখি, এই যে আমরা এতক্ষণ বক করে যে পড়লাম এগুলো আসলে কাজে লাগে কিনা, চলো দেখি। তো আমরা যখন প্রমাণ দেখবো, অবশ্যই বিগত বছরে বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা কি করব, অ্যানালাইসিস করি প্রমাণগুলো দেখব। তো আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা বোর্ড 2025 সালে আসা ঠিক এমন একটা প্রশ্নে আমাদের একটা প্রমাণ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সে প্রথম প্রমাণ। তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা 2025 সালে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল। এখন আজকে এটা তো হচ্ছে 2026 সাল। আমরা জানি এইচএসসি 26 সালে এক প্রশ্নে সারা বাংলাদেশ পরীক্ষা দিয়েছিল। আর আমি ছিলাম এইচএসসি 18 ব্যাচ। এইচএসসি 18 ব্যাচও সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা দিয়েছিল। তো বিগত কত বছর পর আবার এই এক প্রশ্নে পরীক্ষা দিল বাচ্চারা? 19, 20, 21, 22, 23, 24, 25, বিগত 7 বছর পর। অর্থাৎ আমি 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি ঢাকা বোর্ড থেকে। আমার পরীক্ষার সময় সারা বাংলাদেশে একটা প্রশ্নের পরীক্ষা হয়। এরপরে 7 বছর আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হয়। ঠিক 7 বছর পর এই বছর 2026 সালেও সারা বাংলাদেশে একটা প্রশ্নেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিহাস বুঝতে পারছো তো? এটা আমাকে জানাবা প্লিজ, রেসপন্স করতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। ঢাকা বোর্ড 2025 সালে আমাদের একটা প্রশ্ন আসছে। তো দেখো আজকে যারা আমাদের এইখানে তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট আছো, 4 জন আছো মোটামুটি, খুশি হলাম। ইকরামুল একজন আছো, ইকরামুল না 4 জনে আছো। এর মধ্যে হচ্ছে হোসনেয়ারা, রিগান আর হচ্ছে তানিম। তোমরা খেয়াল রাখবা, আমাদের চিত্রগুলোর দিকে ভালো করে নজর দিতে হবে। দেখো এটা হচ্ছে চিত্র 1 আর এটা হচ্ছে চিত্র 2। দুইটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি নতুনদেরকে একটু উদ্দেশ্য করে বলবো, যারা তেজস্ক্রিয় ব্যাচ স্টুডেন্ট মাত্র কলেজে ভর্তি হবে, এখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ওরা পায় নাই, তারা ওরা ক্লাস করতেছে, অনেক আগ্রহ নিয়ে খুশি হলাম। এখন আমি বলি নতুনদের উদ্দেশ্যে একটা কথা। নতুনরা যারা আছো জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে এক লাইন শুনো, তাহলে তুমি এই চিত্রগুলো ব্যাপার বুঝতে পারবা। মনে রাখবা
এই যে যারা সায়েন্সে ছিল আর কি, আমরা যখন সম্ভাবনা পড়ছি না, এই যে হেড টেল পড়ছি না, এগুলা যারা সায়েন্সে ছিল আর কি, তো সম্ভাবনাকে বলা হয় কি প্রবাবিলিটি ট্রি। তো আমাদের আইসিটিতে এরকম একটা সম্ভাবনার মতো একটা চিত্র আছে, মানে হচ্ছে কি একটা ওয়েবসাইট তৈরি করতে, যেমন দেখো একটা থেকে দুইটা জিনিস তৈরি হয়েছে, হ্যাঁ তানিম বুঝতে পারবা, ওকে, একটা থেকে দুইটা জিনিস তৈরি হয়েছে, আবার এইখান থেকে আরও দুইটা হয়েছে, আবার এইখান থেকে আরও দুইটা হয়েছে, এর মানে কি জানো, একটা থেকেই 5টা 6টা হয়েছে, তার মানে এটাকে বলা হয় গাছের মতো শাখা প্রশাখা। এরকম যখন আমাদের থাকবে ওয়েব পেজগুলো, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 8টা, এগুলোকে বলা হয় কি গাছের মতো শাখা প্রশাখা। তো এইরকম গাছের মতো শাখা প্রশাখা যুক্ত যে ওয়েবসাইট বা ওয়েব পেজ, এটাকে বলা হয় ট্রি কাঠামো। এটাকে বলা হবে কি ট্রি কাঠামো। ট্রি মানে গাছ, আর গাছ মানে শাখা প্রশাখা থাকবে। যে ওয়েবসাইটগুলো দেখতে গাছের শাখা প্রশাখার মতো, সেগুলোকে বলা হবে ট্রি কাঠামো বা ট্রি ওয়েবসাইট। তো রিগান, হোসনে আরা আর হচ্ছে তানিম, ব্যাখ্যাটা বুঝতে পারছো? আমি তোমাদের উদ্দেশ্য করে ব্যাখ্যা দিলাম, কারণ তোমার আজকে নতুনের জন্য। আমাকে একটু চ্যাট বক্সে জানাও, হোসনে আরা, রিগান, তানিম তো বলছই, এটা আমাকে জানাইও। ওকে, এরপরে যাই চিত্র 1। চিত্র 1-এর মধ্যে পেজ আছে 3টা, 1টা 2টা 3টা। এখন এই যে পেজগুলো, এই পেজের এইখান থেকে তীর চিহ্ন দিয়ে এখানে গেছে, আবার এইখান থেকে এখানে আসছে, আবার এই তীর চিহ্নগুলো কিন্তু উল্টা দিকেও গেছে, রিভার্স হয়েছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে আবার এখানে আসছে। তো যখন দেখবা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে এরকম, যেখানে কিছু সংখ্যক পেজ থাকবে আর দুই দিকেই তীর চিহ্ন থাকবে, দুই দিকেই, মানে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে, যদি এরকম দুই দিকেই তীর চিহ্ন যুক্ত থাকে, তখন ওই ওয়েবসাইটটার নাম হয় লিনিয়ার ওয়েবসাইট। লিনিয়ার ওয়েবসাইট, লিনিয়ার, খেয়াল রাখবে, আমরা বলছি 4টা, একটা ছিল ট্রি, একটা ছিল কি নেটওয়ার্ক, এই যে এরপর হচ্ছে লিনিয়ার। এই লিনিয়ার কাঠামোই হচ্ছে এই যে এটা, যেখানে ডানে বামে তীর চিহ্ন, মানে একাধিক তীর চিহ্ন থাকলেই লিনিয়ার কাঠামো। একাধিক তীর চিহ্ন থাকলে কি লিনিয়ার কাঠামো। তো আমাকে জানাবা 23 কিলো ব্যাচের স্টুডেন্ট যারা যারা আছো, হোসনে আরা, রিগান, তানিম, বুঝতে পারছো কিনা এই চিত্র দুইটা? জাস্ট এতটুকু বুঝতে পারলেই হবে, নেক্সটটা একটু পরে বুঝবা। দ্রুত বলতে হবে, সময় কম, আমাদের ক্লাসের সময় খুবই কম, এই জন্য আমাকে দ্রুত রেসপন্স করতে হবে। তো আমাদের উদ্দেশ্যে আজকে আমি একটু রিপিট করলাম। হোসনেরা চ্যাট বক্সে এখনও কিছু জানো না এখন পর্যন্ত, রিগানে বলতেছে, তারপর হচ্ছে আমাদের তানিম বলতেছে, কিন্তু হোসনেরা রেসপন্স আমি এখনো কিন্তু পাই নাই। চেষ্টা করো। আচ্ছা, তো চলো আমরা প্রশ্ন দেখি। বাচ্চারা কি দেখবো এখন? প্রশ্ন। এখন বাকিরা বুঝতে পারছো আশা করি, বাকিরা তো ক্লাস করছো টানা কয়েকদিন এখন। হ্যাঁ বলো, কথা বলো হোসনেরা, হ্যাঁ এবার বলো। চ্যাট বক্সটা কোথায় স্যার? আচ্ছা, চ্যাট বক্সটা তুমি স্ক্রিনে হালকা চাপ দাও, লিখবা যে পার্টিসিপেশনের বাম পাশে লেখা চ্যাট, স্ক্রিনে চাপ দাও, হালকা করে চাপ দিলেই পেয়ে যাবা। কিন্তু আসতেছে না, আমার এটা আসতেছে না, আমি চেষ্টা করছি। আচ্ছা সমস্যা নাই, তাহলে তুমি ভয়েসে রেসপন্স করবা, ভয়েসে বলবা স্যার বুঝতে পারছি বা পারি নাই, বা কোনো প্রশ্ন থাকলে ভয়েসে এরকম ভাবে প্রশ্ন করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ যা বলছি বুঝতে পারছো তো, যা যা বললাম বা পড়াইলাম? জি বুঝতে পারছি। আচ্ছা, খুশি হলাম। তো আশা করি সামনে বুঝতে পারো, একটু মনোযোগ দাও। এখন আমাদের প্রশ্ন দেখতে হবে বাচ্চা, আমরা তো প্রশ্ন সলভ করবো তাই না? আমরা এখন চলো প্রশ্ন দেখি। এখন এটা গহনং প্রশ্ন, 4 নং এর জন্য না 3 নং এর জন্য, 4 নং এর জন্য, হ্যাঁ 4 নং এর জন্য এসেছিল। দেখো, এই যে আমাদের এইচএসসি 28-এর বাচ্চারা আইসিটি 19-এ পড়ছো কি শুধু এমসিকিউ? আইসিটি মেন হচ্ছে ইন্টারের আইসিটি, সিকিউ, যেখানে 5টা সিকিউ লিখতে হবে, 25টা এমসিকিউ। 19-এর আইসিটি এগুলো কিচ্ছু না, জাস্ট শো অফ। সিরিয়াসলি বলা, 19 আইসিটি শো অফ। মেইন আইসিটি হচ্ছে ইন্টার। আসলে ইন্টার আইসিটি বাচ্চারা ফেল করে কেন জানো? 9-10 থেকে আইসিটি পড়ে না, এই জন্য। 9-10-এ যে বইটা দিয়ে পড়ানো হয় সেই বইটা দিয়ে আইসিটি শিখলে ইন্টার আইসা ধরা খাইতে হবে, এটা বাস্তব কথা। সবাইকে বলতেছি হ্যাঁ বলো। ওগুলা তো মানে যে 9-10 এর যে ওটার সাথে তো এটার কোনো মানে মিলই নাই। এই তো ভেরি গুড লাবণী, খুবই দুর্দান্ত তো দিয়েছো, কোনো মিলই নাই। 100% আমি তোমার সাথে একমত, কোনো মিলই নাই। বাচ্চাদের যে 2 বছর 19 আইসিটি পড়ায়, কি বুং বাং পড়ায়। আমার এই আইসিটি, হ্যাঁ আবার 19-এ যে আইসিটি বসে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, কি এগুলো বই বানাইছে। আমি তো আইসিটি 19-এও পড়াই,
ইন্টারও পড়াই। তো এগুলো দেখে আমার মাথা ঘুরতেছে যে এগুলো বাচ্চাদের যদি শিখায় 2 বছর, ইন্টারে থাকে না 1.5 বছর। তো এগুলো শিখা বাচ্চার ইন্টারে উঠা তো আইসিটি ফেল করা ছাড়া উপায় নাই। আর 9 10 দেয় নাই কোনো সৃজনশীল, দেয় না একটা অঙ্ক, বাইনারি একটা অঙ্ক দেয় নাই, তারপর হচ্ছে HTML এর কোনো বিষয় দেয় নাই, সি প্রোগ্রামিং কিছুই বলে নাই। তো এগুলো যদি 9 10 থেকেই শিখায় না আসা ইন্টারে এই 1 বছরের শিখায় বা 6 মাসের শিখায়, তো এই শিক্ষা দিয়ে বাচ্চারা কি পাস করবো না A+ পাইবো? এই হচ্ছে কথা। তো আসলে শিক্ষা ব্যবস্থাটা আরও আপডেট করতে হবে, সুন্দর করতে হবে। তো এগুলো নিয়ে কথা বললে মানুষ বলবে বেশি পণ্ডিত হয়ে গেছে, বেশি জানে, ওরে নিয়ে জেলখানা ঢুকাও। মানে কি, মানুষের ভালো দেখতে পারে না। এখন যদি এগুলো নিয়ে আমি কথা বলি যে শিক্ষা মন্ত্রণালয় আপনারা যেগুলো দেখেন, বলবেন তো আপনি তাহলে বেশি পণ্ডিত হয়ে গেছেন, আপনি তাহলে বই রচনা করেন, বই লেখেন, বা আপনাকে দায়িত্ব দেওয়া হোক। কিছু কিছু বিষয় আছে মানুষ মানে টিটকারি দিয়ে কথা বলে, যেগুলো আসলে যদিও কথার কথা, উপযুক্ত কথা, সেগুলো মানুষ মানতে চায় না। এই জন্যই বাংলাদেশে কি উন্নতি হয় না, মানুষ লাইগা থাকে পিছনে মানুষের সাথে। যে কথায় কথা অনেক কথা বলা যায়, এত কথা বলার সময় নাই, কিন্তু আজকে প্রসঙ্গ যেহেতু উঠছে বলে দিলাম আর কি। ওকে, তো শুরু করি। দেখো কি বলছে। কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 আর চিত্র 2 ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? দেখছো, আমরা কিন্তু একটু সূত্র পড়ছিলাম, এখন কিন্তু প্রমাণ দেখতেছো। সরাসরি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আইসাই পড়ছে। এখন বলো তো, কুইজ প্রতিযোগিতার জন্য কোনটা বেশি সুবিধাজনক, লিনিয়ার কাঠামো নাকি ট্রি কাঠামো? বলো তো। ট্রি কাঠামো। হ্যাঁ, চমৎকার, লাবণিত দিয়েছ ট্রি কাঠামো। এই যে আমাদের তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট যারা আছো, সেম উত্তরই কিন্তু তোমাদের দিতে হবে। হ্যাঁ, ট্রি কাঠামো, কারণ একটু পড়ছি। তো এই প্রশ্নটা সাজায় লেখার নিয়ম কি, চলো আমরা দেখি। প্রথমত আমার নাম লিখতে হবে। কি কি নাম লিখবো? এই যে চিত্র 1 এর নাম আর চিত্র 2 এর নাম। এরপরে আমাদের মেন পয়েন্টগুলো লিখতে হবে। তো তেজস্ক্রিয় ব্যাচে যারা আছো, একটু কষ্ট করে জাস্ট তোমরা দেখো, এই লাইনগুলো তোমরা এখন হয়তো বা বুঝতে পারবা না, কারণ কি এগুলো বইয়ের পড়া, তোমাদের কাছে এখন বইটা নাই, আর ওই ক্লাসটাও তোমরা করো নাই। আজকে তো হচ্ছে কি 13 নম্বর লেকচার, বিগত অনেকগুলো লেকচার হয়েছে। তো তো তোমাদের জাস্ট আমি ক্লাসগুলোতে অংশ নেওয়াচ্ছি ক্লাসের পরিবেশটা দেখার জন্য। ক্লাস এভাবে করতে হয় জুম অ্যাপের মাধ্যমে। তো এটা দেখানোর জন্যই বড়দেরকে সাথে নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি এবং টুকটাক কিছু শেখাচ্ছি। নাইমার চেয়ে কানামাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো ওই জন্য তোমরা একটু লেগে থাকো, কষ্ট হোক, আশা করি বুঝবা। আর যেই মেন ক্লাসগুলো নিয়ে ফেলছি, সেই ক্লাসগুলো সব দিয়ে দিব ইউটিউবের লিঙ্ক ইনবক্সে। তোমাদের বাসায় বসে ঠান্ডা মাথা দেখবা, একবার পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আর প্যারা থাকবে না। আর তোমাদের কলেজের তোমাদের SSC রেজাল্টটা দিয়ে তোমাদের মেন ক্লাস তো শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? রেজাল্টের জন্য এখন আমরা কি করতেছি, তোমাদের মেন ক্লাস নিচ্ছি না, একটু অপেক্ষা করতেছি। দেখো প্রথমে কি লিখবো, উদ্দীপকের চিত্র 1। 1 2 3 চ্যাপ্টার কি শেষ স্যার? তানিম, 1 2 3 চ্যাপ্টার শেষ না, তোমাদের তো শেষই হয় না, তোমাদের শুরুই কই নেই। বলি তানিম, তোমাদের HSCর ICT ফার্স্ট ইয়ার ICT আমি শুরুই করি না, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ক্লাস। এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো সব সেকেন্ড ইয়ারের ক্লাস, তোমাদেরকে নিয়ে আসছি দেখানোর জন্য যে কীভাবে ক্লাস হয়, বুঝছো? সেকেন্ড ইয়ারের ক্লাস হইলেও কি হবে জানো, যখন নতুন টপিক পড়াবো সবাই বুঝতে পারবা, তুমিও বুঝতে পারবা, প্রবলেম নেই। কিন্তু মেন কথা হচ্ছে মাঝখান থেকে জয়েন করলে একটু সমস্যা নাই। তোমরা নতুন দেখে তোমাদেরকে ক্লাসের পরিবেশ দেখানোর জন্য আমি ক্লাসগুলোতে ইনভাইট করতেছি, ক্লাসগুলো করো। রেজাল্টটা কয়েকদিন পর তোমাদের দিবে ইনশাল্লাহ, এরপর থেকে তোমাদের মেন ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের HSCর ফার্স্ট ইয়ারের মেন ক্লাস। আপাতত জাস্ট পরিবেশটা বুঝো, ক্লাসগুলো কীভাবে করতে হয় বা ক্লাসে কীভাবে বাচ্চারা কথা বলে বা রেসপন্স করে। চলো শুরু করি। তো বলতেছে যে উদ্দীপকের 1 হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, উদ্দীপকের চিত্র 2 হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। এখন আমরা তো জানি যে কুইজ প্রতিযোগিতার জন্য 2টা কাঠামোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক? সরি, আমি কি লিনিয়ার কাঠামো বলছি নাকি আমি ভুল বললাম? কোনটা? সরি, আমি কি ভুল লিখছি তাহলে? ও দুঃখিত। আচ্ছা, তাহলে আমি তো খেয়াল করি, লেখার সময় লিখছি একটা, পড়ার সময় পড়ছি আরেকটা। আচ্ছা ওয়েট, তাহলে আমি এটা স্কিপ করি। আরেকটা প্রশ্ন আছে, আমি এটা দেখাবো না, সরি, এটা না, আরেকটা আছে, ঠিক বুঝছো? আমি ওইটা দেখাই, ওইটা হচ্ছে সঠিকভাবে লিখছি, ভুল হয়েছে, দুঃখিত। আচ্ছা, আমি তাহলে এটা করি, স্কিপ করি। আরেকটা সূত্র আছে, আমি ওইটা দেখাই। আমি লিখতে ভুল করছি, তাহলে দুঃখিত, আমি খেয়াল করিনি। দেখো, সরি ফর মিস্টেক।
আমিও তো বললাম যে এরকম তো হওয়ার কথা না। 5 নম্বর সূত্রটা দেখো, 5 নম্বর সূত্র হচ্ছে আমাদের ওয়েবসাইট তৈরি করতে সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে কি ট্রি কাঠামো। ওয়েবসাইট যখন তৈরি করবো, যেখানে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তৈরি করতে আমাদের সবচেয়ে বেশি সুবিধাজনক কি ট্রি কাঠামো। এইটা ঠিক আছে, তাহলে এটা আমাদের একটু ভুল হয়েছে, এটা আমরা কারেকশন করে দিব না, ঠিক আছে। এবার আমি ওয়েবসাইট তৈরিতে যে উদ্দীপক সেটা আমরা যাচ্ছি। সরি ফর মিস্টেক, আমার খেয়াল ছিল না দেখতে, এজন্য আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি একটু এখন তোমাদেরকে ওই যে ওয়েবসাইটের যে ইয়াটা ছিল সেটাতে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের সেই চট্টগ্রাম বোর্ড 25 আসা প্রশ্ন। দেখো, এটার মধ্যে আমাদের সঠিক উত্তর পাওয়া যাবে। এখন দেখো, আমি একটু বলি, এখানে চিত্র একটা হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 হচ্ছে আমাদের ট্রি কাঠামো। এটাই হচ্ছে আমাদের উদ্দীপক। তো যদিও এখানে দুই দিক থেকে যাচ্ছে, অনেকে বলে স্যার দুই দিক থেকে যাচ্ছে, তো এটা তো লিনিয়ার কাঠামো হওয়ার কথা, কিন্তু না, এটা হোম পেজ নির্ভর কাঠামো, তো ওই জন্য কি ট্রি কাঠামো। তো আমাদের এখানে প্রশ্ন গহনই আসছে যে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকের উল্লেখিত চিত্র 1 আর চিত্র 2 এর মধ্যে কোনটি ব্যবহার করা উত্তম। একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, নতুন একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে কোনটা উত্তম হবে, আমি এইটাই তোমাদের আমি দেখা দিচ্ছি। এটা আসলে ঠিক আছে, আগে একটু ভুল ছিল, আমার খেয়াল ছিল না, দুঃখিত। দেখো, উদ্দীপকের চিত্র 1 হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 হচ্ছে ট্রি কাঠামো। এখন একটা ওয়েবসাইট তৈরি করতে, শুধু একটা ওয়েবসাইট তৈরি করতে ট্রি কাঠামো কি সবচেয়ে বেশি উত্তম বা সুন্দর। এটা আমরা কি যুক্তি সহ নিচে উপস্থাপন করব। এখন যুক্তিটা কি হবে, এ হচ্ছে আমাদের যুক্তি। আমরা প্রথমে ট্রি কাঠামো নিয়ে একটু গুণগান গাবো। এই যে ক্লাসের লিঙ্ক চলে যেতে পারে, বুঝছো, 10:40 তো প্রায় বাজে, ক্লাসের লিঙ্কটা আমাদের চলে যেতে পারে। তো ক্লাসের লিঙ্ক চলে গেলে আমি আরেকবার লিঙ্ক দিব, তোমরা আইসো, কারণ আমাদের এটা এখনো পুরোপুরি শেষ হয় না। আমি এটা তোমাদের শেষ করে দেন আমি উইশিল শেষ করে দিব, তাহলে ক্লাস শেষ হবে। ক্লাসের লিঙ্ক যদি চলে যায় 10 মিনিট 5 মিনিট ওয়েট করো, নতুন লিঙ্ক পাওয়া যাবা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে লিখতে হবে চিত্র 1-এর নাম, চিত্র 2-এর নাম। চিত্র 1 হচ্ছে লিনিয়ার কাঠামো, চিত্র 2 হচ্ছে কি ট্রি কাঠামো। তো একটা ওয়েবসাইট তৈরি করতে, আসসালামু আলাইকুম, আমাদের আইসিটি চমৎকার স্পেশাল ক্লাসে আমরা একটা মারাত্মক মিস্টেক করে ফেলছিলাম। বিশেষ করে আমি সূত্র লিখতে গিয়ে ভুল করছিলাম, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখতেছিলা। তো সূত্র লিখছি একটা, আর সমাধানে দেখলাম আরেকটা। তো এই জন্যই আমি এখন সূত্রটাকে আবার তোমাদেরকে পড়ায় দিই। তো দেখো, আমরা কিন্তু এই যে নোটটা দেখতেছিলাম না, এই নোটের, হ্যাঁ এই যে নোট, এই নোটের দুই জায়গাতে আমাদের একটু কি করা আছে জানো, দুইটা এটাকে বলা হয় তোমার নতুন নতুন জায়গা দেখা যাচ্ছে। একটা হচ্ছে শুধু নেটওয়ার্ক লেখা, একটা হচ্ছে কি লিনিয়ার লেখা। তো আমি কিন্তু একটা ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে এই কাহিনীটা আমি কেন ঘটাইছি। সবগুলো পেজই হচ্ছে তোমার সাদার মধ্যে লাল কালি আর নীল কালি, কিন্তু এই জায়গার মধ্যে আবার এই যে হলুদ রকমের একটা পেজ দেখা যায়, এখানে আবার দেখা যায় গোলাপি। এটা আবার কাহিনী কেন করলেন? আপনি কি এত কিছু ডিজাইন করে আমাদের পড়ান? আসলে না, এটার বিষয় হচ্ছে আমি এখানে একটা ভুল করছি। আবুজর গিফারি জয়েন করছো। আচ্ছা, তোমার আজকে আমি ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ জয়েন করছো। তো যেটা বলতেছিলাম আর কি, আসলে এখানে নেটওয়ার্কের জায়গায় আমি অন্য কিছু লিখছিলাম, এটা ভুল হয়েছিল, তো আমি একটু কারেকশন করছি স্টিকি নোট দিয়ে। একটু আগে তোমাদের পড়াতে গিয়ে এখানে একটা ভুল করছি, তো এটা হবে লিনিয়ার কাঠামো, লিখছি ট্রি কাঠামো। এই জন্য কি করছি, এই জায়গার মধ্যে আবার স্টিকি নোট দিয়ে আমি ভুলটা ঠিক করছি। যদিও ভুলটা ঠিক হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে একই সাথে ভুল ঠিক হয়েছে এবং কি খাতাটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এক ঢিলে দুই পাখি মারলে যেরকম হয় আর কি। তো চলো আমরা যাই। তো যে বলতেছিলাম, আমাদের প্রথম যেই সূত্র নিয়ে কাজ করতেছিলাম, আমি তো বলছিলাম যে ভুল বলছিলাম দুইক্ষণ, যে কুইজ প্রতিযোগিতার জন্য আমাদের সবচেয়ে বেশি উপযোগী ছিল ট্রি কাঠামো, এটা ভুল ছিল। সঠিকটা হচ্ছে লিনিয়ার কাঠামো। মনে রাখবা যে আমাদের কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে কি লিনিয়ার কাঠামো। সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে কি লিনিয়ার কাঠামো, মনে থাকবে? এটা আমাকে জানো প্লিজ, কষ্ট করে একটু বলো, বুঝতে পারছো কি লাইনটা? লিনিয়ার কাঠামো মনে রাখবা। আসলে মানুষ মাত্রই ভুল, দেখো আসলে ভুল তো মানুষেরই হয়, তাই না? অনেকে বলবা যে স্যার আপনি ক্লাসে ভুল পড়াইছেন আমাদের, তা আমরা কি শিখবো? যেমন আজকে আমাদের
23 ব্যাচে 2টা স্টুডেন্ট জয়েন করছো, 3 জন আসছিল, হোসনেরাও ছিল, তারপর হচ্ছে গিয়ে রিগান এখন আসো, তারপর হচ্ছে কি তানিম আসো। তো তানিম রিগান তোমরা খেয়াল করবা যে স্যার প্রথম ক্লাসে আমাদের ভুল পড়ায় এলো, তাহলে স্যার বাকি ক্লাসে কি পড়াবে। আসলে এটা স্বাভাবিক, বুঝছো, মানুষ মাত্রই ভুল হইতেই পারে। আমরা যে শিক্ষকতায় শিক্ষার্থীদের পড়াই, আমরা যে একবারে সব জানতা এরকম না। পৃথিবীর একটা মানুষ বা পৃথিবীর যে কোনো মানুষ যে সব জানে এরকম না, বুঝছো। সাপোজ ডাক্তার এর কথা বলি, একজন ডাক্তার পৃথিবীর সকল চিকিৎসা করতে পারে, সকল রোগের চিকিৎসা করতে পারে? পারে না। কিন্তু তার নাম ডাক্তার হয়েছে কেন? সে সেই বিষয়ে পারদর্শী ছিল, সে একটা বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে তার ভালো জ্ঞান আছে, সেই বিষয়ে ভালো জানে এবং সেটা সেবা করতে পারে মানুষ, এই জন্য তার নাম ডাক্তার। সাপোজ যদি কেউ চক্ষুর ডাক্তার হয়, সে কিন্তু চোখ নিয়ে ভালো কাজ করবে। কেউ যদি দাঁতের ডাক্তার হয়, দাঁত নিয়ে ভালো কাজ করবে। তো চোখের ডাক্তার দাঁত নিয়ে কাজ করতে পারবে না, দাঁতের ডাক্তার মতো সেবা দিতে পারবে না, দাঁতের ডাক্তার কিন্তু চোখের ডাক্তারের মতো সেবা দিতে পারবে না। আমার উদাহরণটা কি বুঝতে পারছো? তো দেখা যায় দাঁতের ডাক্তারকেও ডাক্তার বলে, চক্ষুর ডাক্তারকে ডাক্তার বলে, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণ সব রোগের চিকিৎসা করতে পারে না। কারণ একজন মানুষের পক্ষে এত সব কিছু জানতে সম্ভব না, সব কিছু সে পারবে এরকম পসিবল না। মানুষের মধ্যে একটু সীমাবদ্ধতা থাকে, একটু কম বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, বলছো রিগান, ওকে ওকে, হ্যাঁ ওকে, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা রেসপন্স করছো, উত্তর দিয়েছো। যে রিগান বলতেছে যে স্যার আপনার ভুল হইতে পারে, কিছু মনে করি নাই, মনে করলে আবার আসতাম মনে। হ্যাঁ, খুবই সুন্দর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি বলে দিলাম অনেক পরিশ্রম আগে থেকে প্র্যাকটিস করে, হ্যাঁ এটা ঠিক, আসমাল হুসনা সঠিক কথাই বলছো। আচ্ছা আমি আর কথা না বাড়াই, আমরা ক্লাস করি। তো ভুলটা আমরা সংশোধন করে ফেললাম। মনে রাখবা কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য সবচেয়ে বেশি কি লিনিয়ারটাই সুবিধাজনক কাঠামো। চলো আমরা এটা যে প্র্যাকটিস করতেছিলাম না প্রথম অংশে, ওটাই আমরা একটু প্র্যাকটিস করি আবার। আমাদের তো আসলে উত্তরটা লিখতে হবে পুরোপুরি, আমি তো পুরোপুরি উত্তর লিখি নাই, লিখতে গিয়েই একটু ধরা খাইছিলাম, একটু ধরা খাওয়া বলতে কি একটু আনইজি লাগছিল প্রথম তো, কারণ ভুল হলে একটু আমার কাছে কেমন জানি লাগে যে ভুল পড়াচ্ছি বাচ্চাদের, আসলে ভুল পড়াইতে চাই না, ভুল হয়ে যেতে পারে স্বাভাবিক। তো ওইটা একটা আনইজি ফিল হয় নিজের মনের মধ্যে যে ভুল হয়ে গেল। ওরা প্রথমে শিখছিল তো আগ্রহ নিয়ে, চিত্র একটা হবে, এখন আবার দেখতেছে আরেকটা, ওদের মধ্যে একটু মিসকনসেপ্ট কাজ করবে বা একটু অন্যরকম লাগবে, এই জন্য আমার মন কেমন জানি কেমন লাগে, এই জন্য আর কি বলা। চলো আমরা শুরু করি। হ্যাঁ আমি তাহলে একটু বুঝাই দিই কেমন আমরা উত্তরটা করব। ঢাকা বোর্ডের প্রশ্নটাই যে পড়াচ্ছিলাম যে যে আমাদের 1 নাম্বারটা ছিল আমাদের লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, 2 নাম্বারটা ছিল কি ট্রি কাঠামো। এর মধ্যে আমাদের লিনিয়ার কাঠামো হচ্ছে কি কুইজ প্রতিযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত। তো নিচে আমরা কারণগুলো বললাম। তো আমি তোমাদের কিন্তু বলছিলাম সৃজনশীল লেখার নিয়মটা কি ছিল। সৃজনশীল লেখার নিয়মটা ছিল যেই টপিকটা মেইন উত্তর হবে সেই টপিকটার গুণগান গাইতে হবে, বেশি বেশি এর সুবিধা বলতে হবে, বেশি বেশি একে ভালো প্রকাশ করতে হবে। যেমন আমাদের এখানে ট্রি কাঠামো, এখানে ট্রি কাঠামো আর হচ্ছে কি লিনিয়ার কাঠামো, 2টা কাঠামো আছে না, এর মধ্যে আমার মেইন উত্তর হচ্ছে কি লিনিয়ার কাঠামো। কারণ লিনিয়ার কাঠামোই আমাদের কি করে কুইজ প্রতিযোগিতার জন্য ভালো রেজাল্ট দেয়, বা কুইজ প্রতিযোগিতা আমরা লিনিয়ার কাঠামো কি সুন্দর করে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। এখন আমরা যে কাজটা করব, লিনিয়ার কাঠামো সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলবো, আর আমাদের এই যে ট্রি কাঠামো সম্পর্কে একটু খারাপ কথা বেশি বলবো, যাতে করে সুন্দরভাবে উত্তরটা হয়ে যায়। আমি তোমাদেরকে পড়াইছিলাম যদি তুলনা ভিত্তিক প্রশ্ন হয়, তুলনা ভিত্তিক কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটাকে ভালো বলতে হবে বেশি বেশি, আর একটাকে খারাপ বলতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এবার আমরা শুরু করতেছি যে নিচে যুক্তিসহ কারণ বিশ্লেষণ করা হলো কেন লিনিয়ার কাঠামো কুইজ প্রতিযোগিতা বেশি উপযুক্ত। লিনিয়ার কাঠামোতে ব্যবহারকারী একটি প্রশ্ন থেকে পরবর্তী প্রশ্নে সহজে যেতে পারে, কিন্তু ট্রি কাঠামোতে পারে না। এটাই মেইন পয়েন্ট, মনে রাখতে হবে। মেইন পয়েন্টগুলো লিখে দিলেই সৃজনশীলে ফুল মার্ক পাবা, 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা। লিনিয়ার কাঠামোতেই যারা ব্যবহার করবে, ওয়েবসাইট ব্যবহার করে কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তারা সহজেই একটি প্রশ্ন উত্তর করার পর পরবর্তী প্রশ্ন ইজিলি প্রবেশ করতে পারবে। এই কারণে এটা খুবই সহজ সিস্টেম। কুইজের প্রশ্নগুলো একটি নির্দিষ্ট ধারায় সাজানোও থাকে, যা প্রতিযোগীকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যেতে সাহায্য করে। কুইজ যে হয় আমাদের অনলাইনে, তো কুইজের মধ্যে যে প্রশ্নগুলো থাকে এগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে।
এটা কেমনে সম্ভব? লিনিয়ার কাঠামোতেই ধারাবাহিকভাবে সাজানো সম্ভব। এজন্য লিনিয়ার কাঠামোতেই আমার এই কুইজ প্রতিযোগিতার ওয়েবসাইট তৈরি করা খুব ইজি। এটা হচ্ছে মেন পয়েন্ট। এই দুইটা কথা কি বুঝতে পারছো? দুইটা বাক্য বললাম, দুইটা খুবই গুরুত্বপূর্ণ সুবিধা বললাম, এগুলো কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও প্লিজ। কথাগুলো কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটা বিষয় আমি বলি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এখন একটা বলি, নতুন একজন, তার সাথে আমার তো পরিচয় তেমন নাই। আবুজর গিফারি, আবুজর গিফারি, তোমার নামটা কি বলবা একটু? আবুজর সরি, তোমার নাম বলে তোমার এইচএসসি ব্যাচটা বলবা, এইচএসসি কত ব্যাচ? আবুজর গিফারি, তোমার পরিচয়টা জানতে পারলে খুশি হতাম আমি। তোমার এইচএসসি ব্যাচ কত, বা তুমি এইচএসসি কত ব্যাচ? চ্যাট বক্সে তুমি বলতে পারো চাইলে, বা ভয়েসে কথা বলতে পারো। হাতের বামে স্পিকার আছে, আনমিউটে চাপ দিয়ে তুমি তোমার পরিচয়টা আমাকে বলতে পারো। আবুজর গিফারি তুমি যে জয়েন করছো, তোমার পরিচয় আমি জানতে চাচ্ছিলাম, কারণ আমি যাদের পড়াই সবার পরিচয় জানতে হয়, সবার সাথে আমার যোগাযোগ রাখতে হয়। আচ্ছা, আবুজর গিফারি যেহেতু বলছো তুমি 27 ব্যাচের শিক্ষার্থী, তো একটা কাজ করো আবুজর গিফারি, তুমি এই মুহূর্তে আমাকে একটা ইনবক্সে মেসেজ দাও, কারণ তোমার সাথে আমার কন্ট্যাক্ট নাই, তুমি আমাদের আজকেই নতুন ক্লাসে। থ্যাংক ইউ জয়েন করছো, তবে যোগাযোগটা এই মুহূর্তে করলে আমি তোমার সাথে পরে যোগাযোগ করতে পারবো। মেসেঞ্জারে একটা SMS দাও, মেসেজ ইনবক্সে, ক্লাস শেষে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারবো এই জন্য। ওকে, এখন SMS দিও। তো চলো আমরা শুরু করি। তো বলতেছি, এটা দুইটা কথা হয়ে গেলে পরে, এটি কুইজ পরিচালকের জন্য প্রশ্ন যোগ করা সহজ, সম্পাদন করা সহজ, বা প্রশ্নকে সরিয়ে নেওয়া সহজ। এছাড়া ব্যবহারকারীর জন্য কুইজের অগ্রগতি ট্র্যাক করাও সহজ। তোমরা দেখো না যে একটা কুইজ প্রতিযোগিতা দিয়েছো, তুমি 1 নাম্বার হইছো না 2 নাম্বার না 3 নাম্বার, বা তোমার বন্ধুটা কত নাম্বার হয়েছে, এগুলো ওয়েবসাইটে শো করতেছে। এরকম কুইজ প্রতিযোগিতা অংশ নিছো তোমরা কেউ? অনলাইনে কুইজ দিছো বা পরীক্ষা দিছো এরকম? মনে পড়ে? এটা আমাকে জানাও প্লিজ। আমরা যে অনলাইনে পরীক্ষাগুলো দিই, কুইজ পরীক্ষা দিই, আমি 1 নাম্বার হইলাম না 2 নাম্বার, কে কত নাম্বার হইলো, এগুলো দেখা যায়। এগুলো করার জন্য আমাদের এই লিনিয়ার কাঠামো লাগে। কে প্রথম হইলো, কে দ্বিতীয় হইলো, কে তৃতীয় হইলো, এই রেজাল্ট করতেও কিন্তু লিনিয়ার কাঠামো ব্যবহার করতে হয়। কথাগুলো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি পরবর্তী। আমাদের তো হচ্ছে লিনিয়ার কাঠামো নিয়ে গুণগান গাওয়া শেষ, এখন আমরা দুর্নাম গাবো কার নামে? কার নামে বলো তো? ট্রি কাঠামোর নামে। এখন বলবো কি, ট্রি কাঠামোর প্রশ্নগুলো বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়ে থাকে, ফলে ব্যবহারকারী প্রথমে বিভাগ নির্বাচন করে, তারপর সেই বিভাগের প্রশ্নগুলোর মধ্যে যেতে হবে। এটি কুইজ পরিচালকের জন্য জটিল হতে পারে, কারণ তাকে একাধিক বিভাগ ও উপবিভাগ তৈরি করতে হয়। মানে ট্রি কাঠামোতে অনেক ভাগ থাকে, এই ভাগ সেই ভাগ, এই অংশ ওই অংশ, এগুলো ভাগ ভাগ করে প্রশ্ন করতে হয়। এটা একটা ঝামেলা, বুঝছো? ট্রি কাঠামোতে প্রশ্ন বানানো অনেক ঝামেলা, কারণ ট্রি কাঠামোতে অনেকগুলো ভাগ থাকে। প্রথম অংশে এই কয়টা পেজ থাকবে, পরবর্তী অংশে এই কয়টা পেজ থাকবে, এরপরে এটা থাকবে, এরকম ভাগ ভাগ ভাবে প্রশ্ন বানাইতে গেলে, হ্যাঁ, এরকম ভাগ ভাগ করে প্রশ্ন বানাইতে গেলে যারা প্রশ্ন করবে তাদেরও লাগে বিরক্তি, যারা উত্তর করবে তাদেরও লাগে মহাবিরক্তি। এই হচ্ছে বিষয়। আবুজর গিফারি, তোমার মেসেঞ্জার থেকে আমি এখনো ইনবক্সে কোনো SMS পাই নাই, দুঃখজনক বিষয়। আবুজর গিফারি একটু যে SMS দাও ইনবক্সে, তাহলে সুবিধা হইতো। SMS পাই নাই তো আমি, মেসেঞ্জার থেকে দাও বা হোয়াটসঅ্যাপ থেকে, যেখানে থেকে দাও দাও, দ্রুত দিতে হবে। হোসনেরা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এবার খেয়াল করেন নেক্সট। তো এই হচ্ছে বিষয় আর কি। তো বললাম যে ভাগ ভাগ হয়ে যায়, বুঝছো? অনেকগুলো ভাগ কাজ করে, তো এত ভাগ ভাগে উত্তর করতেও ঝামেলা বা প্রশ্ন করতেও সমস্যা। এটা হচ্ছে মেন সমস্যা, এটা মনে রাখতে হবে। তো বলতেছে যে এরপরে একই সাথে ব্যবহারকারীর জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে, বিশেষ করে কুইজের বিষয়বস্তু জটিল হয়। এখানে না আবুজর গিফারি, এইখানে না, এখানে SMS দিতে বলি নাই। তুমি একটা কাজ করো, মেসেঞ্জারে যাও, মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আসো। এই যে ক্লাসটা লিঙ্ক পাইছো কোন জায়গা থেকে? তুমি যে ক্লাসটা লিঙ্ক পাইছো না, যে মেসেঞ্জার গ্রুপ থেকে, আসলে হয়তো বুঝিয়ে নেই। আচ্ছা যাক, খেয়াল করো। এরপরে পরবর্তী, এবার বলতেছে যে উপরোক্ত আলোচনা থেকে বলা যাচ্ছে লিনিয়ার কাঠামো কুইজ পরিচালনার জন্য সবচেয়ে সহজ, আর ব্যবহারকারীর পরিবেশ বান্ধব বিধায় কুইজ পরিচালনার জন্য লিনিয়ার কাঠামো আমরা বেশি ব্যবহার করে থাকি বা বেশি সুবিধাজনক, এই আর কি। হোসনেরা একটু দেরি হয়েছে, সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। এবার বাকিরা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়েছিলা,
মূল বিষয়গুলো বুঝছো, কি কারণে এটা সুবিধাজনক, কি কারণে ওটা সুবিধাজনক, এটা বুঝছো তো? আমাকে জানাবা। রিগান, তারপর হচ্ছে গিয়ে তানিম। হ্যাঁ, থ্যাংক ইউ। বাকিরা যারা আছো তোমরা আমাকে জানাও। রিগান, তানিম আর হোসনেরা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। এরপর যাচ্ছি পরবর্তী। তারিশা জয়েন করছো, থ্যাংক ইউ। বাকিদের নাম বলি নাই, সময় স্বল্পতার জন্য আমাদের আরেকটা সিকিউ প্র্যাকটিস করতে হবে এই জন্য। ঠিক আছে, বাকিদের নাম বলার সুযোগ পাই নাই, দুঃখিত, কেউ মনে করো না কিছু, তবে বইলো নিজ থেকে। এটা গেল। পরবর্তী দেখো, আমরা তো মনে করো যে এই সূত্রটা পড়ে ফেলছি, এই সূত্রের প্র্যাকটিসও করছি। হোসনেরা এবার বুঝতে পারবে, একটু মনোযোগ দিও। হ্যাঁ, আমরা কিন্তু এখন এই 5 নম্বর সূত্রটা আবার একটু দেখি। আমরা যদিও পড়ছি একটু আগে, একটু ঝামেলার জন্য 19-20 হয়ে গেছে কিছুটা। এখন 5 নম্বর সূত্রটা আবার একটু মনোযোগ দিয়ে দেখি। 5 নম্বর সূত্রে বলতেছে, যদি কেউ নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করতে চায়, সাপোজ তুমি একটা বিজনেস করবা, অনলাইনে একটা বিজনেস করতে চাচ্ছ, যে কোনো একটা বিজনেস। আমরা জানি বর্তমানে কিন্তু ঘরে ঘরে অনলাইনে বিজনেস করে, কেক বানায় কেউ বিজনেস করে, কেউ অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে বিজনেস করে, অনেকে অনেক কিছু ফ্রিল্যান্সিং করে, অনেক বিজনেসই কিন্তু আমাদের হয়, বুঝছো, অনলাইনে বর্তমানে। তো তুমি চাচ্ছ বিজনেস করবা, তো তোমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। কী করতে হবে? ওয়েবসাইট। কারণ কি, তোমার ওয়েবসাইটে কাস্টমাররা ভিজিট করে তোমার কাছ থেকে পণ্যগুলো অর্ডার করবে। এখন তোমার যদি ওয়েবসাইট নাই থাকে, কাস্টমাররা কোথায় এসে অর্ডার করবে তোমার পণ্যগুলো কেনার জন্য? যেহেতু কাস্টমার তোমার প্রোডাক্টগুলো দেখবে এবং তোমার ওয়েবসাইট থেকে ক্রয় করবে যে কোনো পণ্য যা তুমি বিজনেস করতে চাও, তো এই জন্য এটা কি লাগবে? অনলাইন একটা ওয়েবসাইট লাগবে, একটা ওয়েবসাইট খুলতে হবে। এখন তুমি চাচ্ছ একটা ওয়েবসাইট খুলবা বা একটা ওয়েবসাইট তৈরি করবা, এখন তুমি তো এটা পারো না। কে পারে? যারা ওয়েবসাইট তৈরি করতে পারে তাদের কাছে যাইবা তোমরা, তাই না? তো সাপোজ তুমি একটা তোমার ফ্রেন্ডের কাছে গেলা, তো সেই ফ্রেন্ড তোমাকে একটা ওয়েবসাইট বানা দিচ্ছে সুন্দর করে। তো তুমি বললা যে, আচ্ছা দোস্ত, তুই যে একটা ওয়েবসাইট বানাচ্ছস আমার জন্য, এই ওয়েবসাইটও তুই কেমনে বানাচ্ছস? তখন তোমার বন্ধু তো দিবে কি জানো? আমি ট্রি কাঠামো ব্যবহার করে তোমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ট্রি কাঠামো ব্যবহার করে তোমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করতেছি। এখন তুমি তো বুঝতেছো না ট্রি কাঠামো মানে কি। তুমি তো ওয়েবসাইট বুঝো, ওয়েবসাইট মানে কি, অনলাইনে সার্চ করে যেটা পাওয়া যায়, ওয়েবসাইট। কিন্তু যে ট্রি কাঠামো, এটা আবার কি, এইটা তুমি বুঝতেছো না। এখন আমি তোমাদের এটা বুঝাবো, যদিও পারছো তোমরা বুঝতে, কারণ আমি তো পড়ায় গেছি, তাই না? তো এই হচ্ছে বিষয়, যে ওয়েবসাইট তৈরি করতে গেলেও আমাদের কি লাগবে? এই ট্রি কাঠামোর সাহায্য লাগবে। রিগান, তানিম সহ বাকিরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো? একটু আমাকে জানাও প্লিজ। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এটা গেল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস প্রমাণে যাব। আমরা যেহেতু পড়ছি, অবশ্যই আমাদের প্রমাণ দেখতে হবে। থ্যাংক ইউ রিগান, উত্তর দিচ্ছ, খুশি হলাম। তো রিগান, তানিম খেয়াল করো, আমরা কিন্তু যে, হ্যাঁ থ্যাংক ইউ তানিম বলছো, আর যে আমরা কিন্তু ওই যে চট্টগ্রাম বোর্ড 25-এর প্রশ্ন দেখছিলাম। তো এখানে একটা বিষয় খেয়াল করো রিগান, তানিম, তোমাদের একটু বলে রাখি যে আমরা জানি যে দুই দিকে তীর চিহ্ন থাকলে কি হয়, এটা লিনিয়ার কাঠামো হয়। কিন্তু এই 2 নং চিত্রের দিকে তাকাও রিগান, তানিম, এই 2 নং চিত্রটাও দুই দিকেই তীর চিহ্ন আছে। তো বলতেছে এটা তো লিনিয়ার কাঠামো হওয়ার কথা, আপনি তো বলছেন দুই দিকেই তীর চিহ্ন থাকলে লিনিয়ার কাঠামো হয়, কিন্তু এটা কেন হবে না? সহজ বিষয়, এখানে কি আছে? হোম পেজ আছে। হোম পেজ ট্রি কাঠামোর আরেক নাম হোম পেজ নির্ভর কাঠামো, হোম পেজ নির্ভর কাঠামো। তো তুমি তো বলবা স্যার চিত্র 1-এর মধ্যেও তো একটা হোম পেজ আছে, তাহলে এইটাকে আপনি ট্রি কাঠামো বলতেছেন না কেন? যদি এটাকে বলেন, প্রশ্ন কিন্তু আসতেই পারে। রিগান, তারপর হচ্ছে তানিম, তোমাদের মনে একটা প্রশ্ন হইতেই পারে যে স্যার 1 নং চিত্রেও হোম পেজ আছে, 2 নং চিত্র কি আছে? হোম পেজ আছে, তাহলে 1 নং আপনি বলতেছেন লিনিয়ার, 2 নম্বরে হোম পেজ থাকলে আপনার ট্রি বলতেছেন, কাহিনীটা কি? কাহিনী খুব সিম্পল। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, দেখো তুমি আসো 1 নম্বর পেজে, রিগান, তানিম মনোযোগ দিয়ে বুঝবা ব্যাপারটা। তুমি 1 নং পেজের মধ্যে এখন বর্তমানে আছো, তুমি চাচ্ছ এখন যাবা 3 নং পেজে। আচ্ছা দেখো তো রিগান, তানিম, পেজ 1 নং থেকে তুমি কি সরাসরি 3 নংয়ে যেতে পারতেছো? পারতেছো না কেন? মাঝখানে হোম পেজে যাইতে হবে আগে।
পেজ 1 থেকে পেজ 3-এ যাওয়ার জন্য আগে হোম পেজে প্রবেশ করতে হবে, এরপরে হোম পেজ থেকে 3-এ যাইতে পারবা, আদারওয়াইজ পারবা না। রিগান, তানিম, ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 1 নং থেকে 3 নং যেতে চাচ্ছ কিন্তু সরাসরি পারবা না, মাঝখানে হোম পেজে আসতে হবে, এরপরে হোম পেজ থেকে তুমি লাফ দিয়ে 3 নং যেতে পারবা। এই লাইনটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওকে, এই যে তানিম বলছো, ঠিক আছে, ইয়েস, এটাই হচ্ছে আমার মেইন কাজ। যদি, থ্যাংক ইউ রিগান, যদি আমাদের একটা পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া না যায়, সবসময় হোম পেজে আসতে হয়, সবসময় হোম পেজে আসতে হয়, সেটাকেই বলা হয় হোম পেজ নির্ভর ওয়েব কাঠামো বা ট্রি কাঠামো। দেখো এখানে তুমি পেজ 1 থেকে সরাসরি পেজ 2-তে যেতে পারবা, সরাসরি পেজ 1 থেকে সাব পেজে প্রবেশ করতে পারবা, তোমাকে বারবার হোম পেজে যাইতে হবে না, বারবার হোম পেজে আসতে হবে না। কিন্তু এই জায়গায় যে কোনো একটা পেজ থেকে সরাসরি অন্য পেজ যেতে পারবা না। পেজ 2 থেকে পেজ 4-এ যাও তো পারবা না, পেজ 2 থেকে আগে আসতে হবে হোম পেজে, হোম পেজ থেকে 4 যেতে হবে, আবার 4 থেকে 3-এ যাও পারবা না, পেজ 4 থেকে হোম পেজে আসতে হবে, দেন যেতে হবে পেজ 3-এ। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, এই 2 নং চিত্রে যে কোনো পেজ থেকে সরাসরি অপর পেজে যাওয়া যাচ্ছে না, বারবার কোথায় আসতে হচ্ছে, হোম পেজে, বারবার হোম পেজে, বারবার হোম পেজে আসা লাগতেছে। তো এইভাবে যত ওয়েবসাইট তৈরি হয়, অর্থাৎ যেই পেজ থেকে সরাসরি অপর পেজে যাওয়া যায় না, বারবার হোম পেজে ফিরে আসা লাগে। আমরা যখন ওয়েব পেজ চেঞ্জ করব, একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজ চেঞ্জ করব বা একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, বারবার আমাদের হোম পেজে ফিরে আসা লাগবে, বারবার আমাদের হোম পেজে ফিরে আসা লাগবে মেন আরেকটা পেজ যাওয়ার জন্য। তো এই ঝামেলাটাই হয় শুধু ট্রি কাঠামোতে, কিন্তু অন্য কাঠামোতে তেমন হয় না। যেমন লিনিয়ার কাঠামোতে কিন্তু মাঝখানে হোম পেজে বারবার আসতে হয় না, তুমি সরাসরি এক পেজ থেকে অপর পেজে যেতে পারতেছ। এই কারণে চিত্র 2-এর নাম ট্রি কাঠামো বা হোম পেজ নির্ভর কাঠামো, চিত্র 1-এর নাম লিনিয়ার কাঠামো। এইবার মেন কাহিনীটা কি বুঝতে পারছো রিগান আর হচ্ছে তানিম? আমাকে জানাবা, তোমাদের উদ্দেশ্যে একটু আমি বললাম কারণ তোমরা নতুন, এই জন্য দ্রুত রেসপন্স করবা। রিগান, তানিম ভয়েসে করলে ভালো হয়, চ্যাট বক্সে করলেও করতে পারো, সমস্যা নাই, ভয়েসে যদি পারো আরো সুন্দর হয়। এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, রিগান, তানিমের SMS অপেক্ষা আছি। ওকে, থ্যাংক ইউ, রেসপন্স করছো। আজকে তানিমের ফার্স্ট ক্লাস আমার এখানে, খুশি হলাম। আচ্ছা, তো চলো আমরা এখন যাই, বাকিরা আশা করি বুঝতে পারছো, অনেক বকবক করা হয়েছে, এবার আমরা প্রশ্ন উত্তর করব। গহন প্রশ্ন, ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকের 1 আর 2 এর মধ্যে কোন কাঠামোটি উত্তম? আমরা তো একটুকে পড়ছি ট্রি কাঠামো উত্তম। তো আমরা চলো শুরু করি। এবার আমরা লিখবো যে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, ট্রি কাঠামোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যাবে। ওকে, এবার লিখতেছে, প্রথমে আমাদের নাম লিখতে হবে। তো লিখতেছি আমরা যে উদ্দীপকের চিত্র 1 হচ্ছে লিনিয়ার কাঠামো এবং চিত্র 2 হচ্ছে কি ট্রি কাঠামো। আর আমরা জানি ওয়েবসাইট তৈরি করতে ট্রি কাঠামো ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক বা উত্তম। ওয়েবসাইট তৈরি করতে ট্রি কাঠামো সবচেয়ে সুবিধাজনক বা উত্তম। নিচে যুক্তিসহ কারণ বিশ্লেষণ করা হলো। এই লাইনটা ক্লাসে সবাই বুঝতে পারছো কিনা? 13 জন বর্তমানে ক্লাস করতেছো, সবাইকে বলতেছি বুঝতে পারছো? আমি নাম ধরে ডাকতে পারবো না, দুঃখজনক, কারণ আমার সময় কম। বুঝতে পারছো কি? দ্রুত বলো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন যাচ্ছি নেক্সট, পরবর্তী। এরপরে যাব আমরা মেইন পয়েন্টে। হ্যাঁ, থ্যাংক ইউ, মেইন পয়েন্টে আমরা যাচ্ছি। থ্যাংক ইউ, সুমনা রেসপন্স করছো। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। রিগান আর হচ্ছে নাম জানি কি তোমার, রিগান আর হচ্ছে তানিম, হ্যাঁ, তোমাদেরকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, তবে এগুলো এখন বুঝতে সমস্যা হবে, কারণ কি মেন কথাগুলো আমরা বই থেকে পড়াইছি তোমাদের আগে, তোমরা ক্লাসে ছিলে না, সমস্যা না, জাস্ট দেখে যাওয়া এই অংশগুলো। তো ট্রি কাঠামোতে কি হয় জানো, একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজ একটা চিত্রের মাধ্যমে দেওয়া থাকে। তো বিস্তারিত তথ্যের জন্য হোম পেজের লিঙ্কে প্রবেশ করতে হয় বা ব্যবহার করে পরবর্তী পেজগুলো যাওয়া যায়। ওয়েবসাইটের কাঠামোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ আর জনপ্রিয়। এ পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে করা থাকে। আর আমরা জানি এখানে আমাদের একটা হোম পেজ থাকে,
মেনু থাকে, সাব মেনু থাকে এবং অন্যান্য পেজের লিঙ্কও এই ট্রি কাঠামোতে যুক্ত থাকে। এগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমি তোমাদের দাগা দিয়েছিলাম বই থেকে পড়ার জন্য, সিকিউতে লেখার জন্য। এতে করে কি হয়? এতে করে যারা ওয়েবসাইট ভিজিট করবে, ভিজিটাররা সহজেই বুঝতে পারে যে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। ট্রি কাঠামোতে যখন কেউ ব্রাউজ করবে, সাপোজ একটা কাস্টমার তোমার ওয়েবসাইট ব্রাউজ করে একটা প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার আগে কী করে? প্রোডাক্ট অর্ডার করতে হয়। এখন তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করছো ট্রি কাঠামোর সাহায্যে, তো এই ওয়েবসাইটটা দেখতে এতটা সুন্দর, একজন ভিজিটর যখন তোমার ওয়েবসাইটে প্রবেশ করবে দেখতে পাবে যে তোমার ওয়েবসাইটের মধ্যে কি কি ইনফরমেশন আছে। চিত্রের মাধ্যমে সব কিছু সে দেখতে পাবে। চিত্রের মাধ্যমে কি বললাম? এই যে পূর্ণাঙ্গ চিত্রের মাধ্যমে দেখতে পাবে যে তোমার এই ওয়েবসাইটের মধ্যে কি কি পণ্য আছে। এরপরে সে সিদ্ধান্ত নিবে যে আসলে তোমার ওয়েবসাইটে তার চাহিদা মতো সব কিছু আছে কিনা। সাপোজ একজন মেয়ে তোমার ওয়েবসাইট থেকে কসমেটিক্স অর্ডার করবে, এখন দেখবে ওয়েবসাইটে ঢুকে যে কসমেটিক্স তোমার এখানে আছে কিনা। সাপোজ একজন পুরুষ বা একটা ছেলে পাঞ্জাবি অর্ডার করবে তোমার ওয়েবসাইট থেকে, এখন সেই ছেলেটা কি করবে? ওয়েবসাইটে গিয়ে দেখবে যে তোমার ওয়েবসাইটে কোনো পাঞ্জাবি আছে কিনা। আমার কথা কি বুঝতেছো? একটা মেয়ে তোমার ওয়েবসাইট ব্রাউজ করে দেখবে যে এখানে কোনো কসমেটিক্সের ছবি আছে কিনা, ছবি থাকলে সে অর্ডার করবে তোমার ওয়েবসাইট থেকে। আরেকজন ছেলে দেখবে পাঞ্জাবির চিত্র আছে কিনা, পাঞ্জাবির ছবি আছে কিনা, যদি থাকে তাহলে তোমার ওয়েবসাইট থেকে সে পাঞ্জাবি কি করবে? অর্ডার করবে। আমরা এই উদাহরণগুলো কি বুঝতেছো? বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। ওকে, তো এই যে পাঞ্জাবি দেখলো, পাঞ্জাবির ছবি দেখে অর্ডার করলো, কসমেটিক্সের ছবি দেখে অর্ডার করলো। এই যে ছবি দেখে অর্ডার করা, এটা হচ্ছে ট্রি কাঠামো। ছবি দেখে অর্ডার করা হচ্ছে কি ট্রি কাঠামো। ছবিটা কিন্তু আগেই দেখতে পাবে যে হ্যাঁ ঢুকছে, এখানে এই ছবি ওই ছবি সব দেখা যাচ্ছে, মানে পুরো ওয়েবসাইটের মধ্যে যা যা আছে সংক্ষিপ্ত আকারে দেখা যাচ্ছে, এখানে কি কি জিনিস আছে। এই জন্য ওয়েবসাইট তৈরি করতে ট্রি কাঠামোটা সবচেয়ে বেশি সহজ বা সবচেয়ে বেশি উপযোগী। এরপরে কি করবে জানো? যে ভিজিটাররা সহজেই বুঝতে পারবে তার প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, থাকলে অর্ডার করবে, না থাকলে অর্ডার করবে না। ওকে, এরপর কি করবে? এরপরে এটা আমরা বুঝতে পারলাম। এরপর বলে লিখতেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট, যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ ধরনের হয়ে থাকে, আর বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। আর এই ধরনের কাঠামোতে মূল বিষয়ের তালিকা থাকে, মেনু তৈরি করে সাব মেনু তৈরি করা হয়ে থাকে। অপরদিকে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো, মানে এতক্ষণ পর্যন্ত আমরা ট্রি কাঠামোর গুণগান গাইছি, ট্রি কাঠামো নিয়ে কথা বলা শেষ, এখন লিনিয়ার কাঠামো নিয়ে একটু দুর্নাম গাই। চলো, পক্ষান্তরে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রম অনুযায়ী ভিজিট করার প্রয়োজন হয়, তখন লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামোর ব্যবহার করার প্রয়োজন হয়। বা সিরিয়াল মতো এক পেজের পর এক পেজ যেতে চাচ্ছি আমরা, এখানে কোনো চিত্র থাকবে না। এই লিনিয়ার কাঠামোতে সংক্ষিপ্ত কোনো চিত্র দেওয়া থাকবে না, তুমি যে ভিজিট করবা বুঝতে পারবা না প্রাথমিকভাবে যেখানে কি কি আছে, কিন্তু ট্রি কাঠামোতে এটা থাকবে। তো এই ধরনের পেজগুলোতে সাধারণত আমাদের নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করে ইউজাররা পেজগুলো ভিজিট করতে পারে। অর্থাৎ এই কাঠামোর মধ্যে ইচ্ছে মতো নির্দিষ্ট পেজে কি যাওয়া যায় না, মানে এই পেজগুলোতে ইচ্ছে মতো নির্দিষ্ট পেজ যাওয়া যায় না, তবে পরপর যাওয়া যায়। লিনিয়ার কাঠামোতে আসলে পরপর যাওয়া যায়, ইচ্ছা মতো যাওয়া যায় না। তো এটার মধ্যে একটা কনফিউজ লাগতে পারে তোমার। কনফিউজটা হচ্ছে, আমি তোমাকে দূর করিয়ে দিই কনফিউজটা হচ্ছে ট্রি কাঠামোতে এক পেজ থেকে অপর পেজে সরাসরি যাওয়া যায় না, এটা একটা সমস্যা, বারবার হোম পেজে আসতে হয়। কিন্তু এই যে লিনিয়ার কাঠামো, এখানে এক পেজ থেকে সরাসরি অপর পেজে যেতে পারবা, তবে সিকোয়েন্স মতো। সাপোজ P1 থেকে P2 তে যেতে পারবা, এইখান থেকে কিন্তু এখানে যেতে পারবা না, সরাসরি যেতে পারবা না। এইটা একটা সমস্যা, মানে এটার লগে এটার সাথে যারা লিঙ্ক দ্বারা যুক্ত সেই জায়গায় পারবা, কিন্তু লিঙ্ক যদি না থাকে তাহলে ওই জায়গায় পারবা না। এই একটা সমস্যা। এই কথাটাই বলছে যে সরাসরি ইচ্ছা মতো যে কোনো পেজে ঢোকা যাবে না। যেমন হোম পেজ থেকে আমি চাইলে এখানে যেতে পারবো না সরাসরি, কেন? লিঙ্ক নাই, লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক থাকলে যেতে পারতাম। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? ব্যাপারটা আমাকে জানাও, এটা বুঝতে হবে। জি স্যার। ওকে, আহারে কিছু দেখা যাচ্ছে না আসমাল হুসনা, এটা আর কি বিষয়, একটু কষ্ট করো। যে এই যে সরাসরি যেতে পারতেছি না, লিঙ্ক থাকলে যেতে পারতাম।
এখানেও কিন্তু যাওয়া যাবে না, কারণ কি এখানে হোম পেজে আসতে হবে, হোম পেজে এসে যেতে হবে। কিন্তু এখানে কিন্তু এক পেজ থেকে অপর যাওয়ার জন্য হোম পেজে যেতে হচ্ছে না। সাপোজ P1 থেকে P2-তে যাবা, হোম পেজে আসা লাগবে না, সরাসরি যেতে পারবা, আবার সরাসরি আসতে পারবে এভাবে। এটা আর কি বলছে কি। হ্যাঁ, আশা করি ব্যাখ্যাটা ক্লিয়ার, বুঝতে পারছো। এগুলো ভালো করে ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ পরে বুঝতে সমস্যা হবে। এই গেল বিষয়। তো বলতেছে অর্থাৎ লাস্ট অফ অল আর বলতে পারি যে লিনিয়ার কাঠামো আর ট্রি কাঠামোর মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করতে সবচাইতে সুবিধাজনক, সরি একটু লাগছে, ধাক্কা লাগছে, দেখো আমি আবার বলতেছি যে সব শেষে বলা যায় একটা লিনিয়ার কাঠামো আর ট্রি কাঠামোর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হবে যদি আমি একটা ট্রি কাঠামোর ওয়েবসাইট বানাইতে পারি, বা ট্রি কাঠামোতে একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা সবচেয়ে দেখতে সুন্দর, ব্রাউজ করতে সুন্দর, কাস্টমাররা ভিজিট করতে সুন্দর, আমার বিজনেসে লাভ হবে। কথা কি বুঝতে পারছো এবার? ব্যাখ্যা কি ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি একটু বেশি খুশি হয়েছি এই কারণে যে আমার তেজস্ক্রিয় ব্যাচের স্টুডেন্ট তানিম হ্যাঁ কথা বলছো, রেসপন্স করছো, রিগানো কথা বলছো। তবে তোমরা রাত 11:20 পর্যন্ত, প্রায় 19-20 বাজে এই সময় পর্যন্ত ক্লাস করছো। আমি দোয়া করি তোমাদের এসএসসি রেজাল্ট আরও ভালো হোক, মন মতো হোক, কলেজ ভালো একটা কলেজ পাও এবং ভালোভাবে তোমরা লেখাপড়া জার্নি শুরু করো কলেজে। আর আমার মনে হয় এই প্রথম যে হয়তো তোমরা কলেজে ওঠার আগেই কলেজের লেখাপড়া রাত 11টার পর পর্যন্ত করছো আজকে আমার ক্লাসের মাধ্যমে। তো আমি আশা করব হ্যাঁ ইনশাল্লাহ তানিম আর হচ্ছে রিগান তুমি নিয়মিত জয়েন করবা এবং তোমার ফ্রেন্ডদেরকেও নিয়মিত জয়েন করানোর চেষ্টা করবা, কারণ আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হবে, তোমাদের রেজাল্টের পরপরই শুরু হবে ইনশাল্লাহ, কলেজে ভর্তি হওয়ার আগেই ইনশাল্লাহ। ওকে, তো এই জন্যই যত বেশি পারো ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা। আর একটা কথা যেটা বললাম, অনার্সের যে ক্লাস, সেই ক্লাসগুলোর জন্য বড়দের সাথে যোগাযোগ করবা। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে ইনশাল্লাহ। তো আমাকে একটু জানাও যদি কার কোনো ব্যক্তিগত কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে, যে স্যার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে, আপনি যা যা পড়াইছেন এর মধ্যে এই প্রশ্ন আমি করতে যাচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আদারওয়াইজ আমরা এখানে ক্লাস রেকর্ড সেভ করে আজকের মতো ক্লাস শেষ করব। আচ্ছা তারিশা বলছো আল্লাহ হাফেজ। ওকে ওকে, তো আমাকে জানাও কার কোনো প্রশ্ন আছে। এনিওয়ান, যা যা পড়াইছি এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? কে কেউ প্রশ্ন করতে চাও? আচ্ছা, তাহলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো। ওকে, আর অবশ্যই মনে রেখো অনার্সের যে বড় ভাই আপু আছে ওদেরকে জানা দিও ক্লাসের কথা, এবং অবশ্যই তোমরা নিয়মিত ক্লাস করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।